রাত 11টা। অধরা ঘুমিয়ে গিয়েছে আগেই, সাথে আবার আজকে সোয়া শুয়েছে। ও ঘুমানি আদ্রর সাথে চ্যাট করছে। এদিকে রুদ্র কেমন একটা লাগছে। সারাদিনে কেমন অধরাকে সামনে পায়নি। যাও পেয়েছিল তা চলে গিয়েছে। রাতের খাবার টেবিলও একটাবার তাকায়নি। এমনকি খাবার খেয়ে সে যে রুমে গিয়েছে আর বের হয়নি। না মেসেজের রিপ্লাই দিচ্ছে, না কল ব্যাক করেছে। রুদ্র শিওর অধরা কিছু তো হয়েছেই, না হলে কালকে পর্যন্ত অধরাকে খুশি দেখেছে। আর আজকে এমন বিহেভ সত্যি ভাবাচ্ছে রুদ্রকে। রুদ্র শুয়ে ফোনটা নিয়ে ইপ্তিকে কল দিল। ইপ্তিও সেই যে কথাগুলো বলল আর কলই দেয়নি। হ্যালো রুদ্র, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কি করছিস? শুয়ে আছি। তুই? কিছু না। ইপ্তি বলো, ভাই কালকে শপিংয়ে যাব। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে হবে সব। রুদ্র বুঝল না, বলল কিসের শপিং? আর কি সময় নেই বলছিস? আরে তোকে সকালে বললাম না? রুদ্র উঠে বসে বলল, সকালে কি বলছিলি? তোর সাথে কি আমার কথা হয়েছে সকালে? আমি না তোকে বললাম, তুই শুনিসনি? কই কি বলছিলি? কয়টা বলছিলি? সকালে 6টার দিকে তোকে জানালাম না যে আমার ভিসা এসে গিয়েছে আর অধরাকে নিয়ে কথা বললাম। অধরাকে নিয়ে কি কথা বলছিস? দেখ ভাই, তুই জানিস, আবার বলেও রেগে যাবি। আর বলতে চাই না। রুদ্র ধরা গলায় বলল, শালা সকালে আমি কলটা ধরিনি। তুই কাকে কি বলেছিস? সকালে অধরা ছিল রুমে, ও তো কলটা ধরেনি। আর তুই কি বলেছিস তাড়াতাড়ি বল। কল ধরিসনি মানে? তাহলে কি অধরা ধরেছিল? ইপ্তির মাথায় চিন্তা ঢুকে গেল। তাহলে কি অধরা ধরেছিল কলটা? অধরা কি শুনে নিয়েছে? এজন্য কি ওপাশ থেকে তখন কোনো কথা বলেনি? রুদ্র দাঁত চেপে বলল, সকাল 6টার সময় অধরা ছিল ঘরে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি অধরা চলে গিয়েছে, আর তুই কলে রয়েছিস। ইপ্তির মাথায় হাত দিয়ে বলল, ভাই তাহলে শিওর কথাগুলো অধরাই শুনে নিয়েছে। রুদ্র রেগে গিয়ে বলল, কি বলেছিলি তখন? তাড়াতাড়ি বল। ইপ্তি একটু বর্ণিত করে বলল, আরে ওই যে তোকে যে বলি তোর দেশে চলে আসা নিয়ে, সেগুলো বলছিলাম। ক্লিয়ার করে বল। বলছিলাম যে রুদ্র, তুই বিদেশে এত ভালো সুযোগ রেখে দেশে এলি, আর আমি থাকলে কখনো সে সুযোগ হাতছাড়া করতাম না। তুই বলে অধরার জন্য চলে এসেছিস। আর তুই যদি নিজের লাইফটা ওখানে সেটেল করে নিতে পারতিস, তাহলে ওই রকম হাজারটা অধরা তোকে পেতে চাইবে। রুদ্র আসলে কি বলবে ভেবে পাচ্ছে না। ও যা শোনার শুনে নিয়েছে। এই জন্য তাহলে অধরা সারাদিন সামনে আসেনি। রুদ্র বিরক্ত হয়ে ইপ্তির কলটা কেটে দিয়ে রুম থেকে বেরোলাম। অধরা রুমের সামনে এসে নক করলো। সোহা বিছানা থেকে নেমে দরজাটা খুলে রুদ্রকে বলল, ভাইয়া তুমি কিছু বলবে? অধরা কি ঘুমিয়ে গিয়েছে? মিথ্যা বলিস না তো। না, দেখে যাও। ঠিক আছে, শুয়ে পড়। রুদ্র রুমে ফিরল। যা বলার সকালে বলতে হবে। রুদ্র দরজা লাগিয়ে শুয়ে পড়বে, সেই সময় কোনো নক করা ছাড়াই আরমান নেওয়াজ ঢুকলো। রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। আরমান নেওয়াজ বলেন, রুদ্র তুমি তো অফিসে নতুন জয়েন হয়েছ। আমাদের পার্টনার মেম্বাররা তোমার সাথে দেখা করতে চায়। এমনকি তোমারও ওনাদের সাথে পরিচয় হতে হবে। এই নিয়ে একটা গেট টুগেদার ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে আমি, আরিফ ভাই আর তুমি সবে যাব। সকাল সকাল রেডি হয়ে থেকো, ঠিক আছে? আরমান নেওয়াজের কথা মতো রুদ্র সকাল সকালে উঠে রেডি হয়ে নিল। আর অধরা কফি নিয়ে আসেনি, যার তাড়নায় রুদ্র মেজাজটা তিরিক্ষেত। এখন আবার বেরিয়ে পড়তে হবে, কখন ফিরবে তাও ঠিক নেই। যাই হোক, ওর সাথে এসে কথা বলতে হবে। এখন কথা বলার সময় নেই। সারাদিন মিলে রুদ্র যখন ফ্রি হচ্ছে, মেসেজ তো দিয়ে যাচ্ছে, কলও দিয়েছে। যদি আজ ভালোই বাড়িতে যেতে পারে, তাহলে অধরা যে চুলায় পোড়াবে। এত যে তা সে কোত্থেকে সেটা বের করবে। সন্ধ্যা 7টা। অধরা পড়তে বসেছে, কিন্তু পড়ায় একটু মনে। রুদ্রকে দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে। সামনে বই বের করেছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে রুদ্রর জন্য গুমড়ে গুমড়ে মরছে।
ওর ভাবনার মাঝে রুদ্র রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এতটাই শব্দ ছিল যে অধরা ছিটকে উঠে পিছনে ফিরে তাকিয়ে দাঁড়ালো। রুদ্র সোজা এগিয়ে এসে অধরার সামনে দাঁড়ালো। রুদ্র এসেছে বলে অধরার মনে মনে খুশি, কিন্তু উপরে উপরে গম্ভীর ভাবটা ধরে রাখলো। অবশ্য বাবা গুণগুলো ওর মাঝে ভরপুর। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, তোর ফোনকে? অধরা ফোনটা দেখিয়ে বলল, আমার কাছে। কেন? রুদ্র দাঁত চেপে বলল, তোর কাছে? তাহলে দেখছি না মেসেজ দিয়েছি, কতবার কল দিচ্ছি, তাও চোখে পড়ছে না। অধরা রুদ্র মন বুঝতে থতমত কণ্ঠে বলল, আমি তো তেমন কেউ নয় আপনার, তাহলে কেন এত উদ্বিগ্ন হয়ে আছেন? রুদ্র অধরার মুখ পানে তাকে তপ্ত শ্বাস ফেলে কিছু সেকেন্ড দাঁড়িয়ে রইল। এতবার হেঁচকা টান দিয়ে অধরাকে বুকে চড়ালো, বুকের সাথে মিশিয়ে নিয়ে শক্ত করে ধরে রইল অধরাকে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে অধরা হুহা কিচ্ছু বলছে না, নিকেট বেঁধে রইল। রুদ্রের বুকে অস্থিরতা স্পষ্ট শুনতে পেল, সাথে টের পেল রুদ্র কতটা কাছেও। মুহূর্তে অধরা কেমন কেঁপে উঠল, ওর বুকে ঢুকপুকানি বেড়ে চল। রুদ্র আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিয়ে শক্ত গলায় বলল, বুকের ভিতরে যে অস্থিরতা রয়েছে শুনতে পাচ্ছিস? সব তোর জন্য, তোর সাথে কথা বলার জন্য, তোকে একবার দেখার জন্য। এই রুদ্র নেওয়াছে বুকে হাত দিয়ে বলছে, আজ পর্যন্ত সে কোনো মেয়ের জন্য এতটা পাগল হয়নি যতটা তোর জন্য হয়েছে। আমার জীবনে প্রথম ভালোবাসা, ভালোবাসা তুই, আর শেষ তুই। পরপর রুদ্র অধরা হাতটা ধরে বলল, চল আমার সাথে। কোথায়? তোর প্রশ্নের উত্তর দিতে। মানে? রুদ্র শক্ত গলায় বলল, 10 মিনিটে রেডি হ। আর এই বাইরে কোনো কথা শুনতে চাই না, মানে কানও যেন না আসে। অধরা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, হচ্ছে। অধরা রেডি হয়ে বের হলো। রুদ্র ততক্ষণে রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিল। অধরা রুদ্রের রুমে বাইরে ছিল, ভিতরে যায়নি আর না ডাক দিয়েছে। রুদ্র বেরিয়ে প্রথমে অধরার হাতটা ধরে হাঁটা দিল। সিঁড়ির কাছে আসতে অধরা ইতিহাস্ত গলায় বলল, হাত ছাড়ুন না, সবাই কি ভাববে? রুদ্র হাত ছেড়ে দিয়ে আগে আগে নামল। অনিমা আর রুকাইয়া ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিলেন। রুদ্র আর অধরাকে দেখে দুজনে সেদিকে তাকিয়ে রইল। রুদ্র অনিমাকে বলল, মেজো আম্মু, অধরাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। অনিমা প্রশ্ন করলেন না, বলেন, ঠিক আছে। রুদ্র দেরি করল না, কেমন গম্ভীর ভাব হয়ে বেরিয়ে গেল। অনিমা মেয়েকে তাড়া দিয়ে বললেন, ওর পিছু পিছু যা। চলে গেল যে, যাচ্ছি। অধরা বেরিয়ে এলো। রুদ্রর গাড়ির সামনে ছিল। রুদ্র অধরাকে বসতে বলল, ও বিনা বাক্যে গিয়ে বসল। রুদ্র ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, সিট বেল্ট লাগা। অধরা সিট বেল্ট লাগানোর সময় রুদ্র স্টিয়ারিংয়ে ঘোরাতে ঘোরাতে ইপ্তিকে মেসেজ দিল, সাথে একটা লোকেশন পাঠিয়ে দিয়ে লিখল, এইখানে চলে আয়, 8টা হবে। অধরা চুপচাপ রয়েছে। রুদ্র ফোনটা ডেস্কে শব্দ করে রেখে অধরাকে বলল, ইপ্তি যে ওই কথা বলেছে, আমাকে বলিসনি কেন? অধরা চোখ ছোট ছোট করে বলল, কি কথা বলেছে? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাপ যেন তার মেয়েও তেমন প্রকাশ করবে না। বাপ নিয়ে কথা বলতে না করেছিলাম না আপনাকে? 1000বার বলবো তোর কি? গাড়ি থামান, আমি যাব না, আপনি একাই যান। রুদ্র নরম হলো, রেগে যাওয়া যাবে না। এই অধরার সাথে যত রেগে কথা বলবে অধরা ততই রেগে যাবে। রুদ্র দেখেছে অধরাকে নরমভাবে বলে ও শোনে, তাই স্বাভাবিক হয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই আমার রাগিয়ে দিস না কেন বলতো? বারবার তোর সামনে রেগে যেতে চাই না, সে তুই ঘুরিয়ে ফিরিয়ে রাগিয়ে দিস। আর যাই হোক, তোর ওপরে রাগ দেখালে ভালো লাগে না। অধরা মুখ ভেঙচি দিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। মিনিট 2 চুপচাপ থেকে নিজেই বলল, ইপ্তি সেদিন কি বলেছিল তা কি আপনি জানেন? জানেন না তো, আর আমিও বলতে চাই না। ও যা বলেছে বলেছে, সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কেন?
কি এমন বলেছেন যে বলতে চাস না? কিছুই বলেনি। থাক, বাদ দিন। এখন কোথায় যাচ্ছি আমরা? ইপ্টির সাথে কথা বলতে। থাক না, অন্য কোথাও চলুন। অধরা রুদ্রের দিকে এগিয়ে এসে কড়া কণ্ঠে বলেন, অন্য কোথায় যাবেন না? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না। অধরার চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আবার বলছি যাবেন না? রুদ্র ঢোক গিলে বলল, ওভাবে তাকানোর কি আছে? ভালো করে বললেই তো হয়। চল অন্য কোথাও যাই। কোথায় যাবি তাহলে? অধরা বাচ্চাদের মতো হেসে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। রুদ্র বিড় করে বলল, শুধু শুধু কি বলি? বাপের আতঙ্ক, আর তার মেয়ে আরও বড় আতঙ্ক। অধরা শুনতে পেয়ে ফিসলে হেসে বলল, কিছু বললেন? রুদ্র হাসার চেষ্টা করে বলল, না রে, কি বলবো? বলছিলাম মেচে কাব্বু খুব ভালো। এদিকে আরিফ নাজ রাতের খাবার খেতে নিচে এলেন। আনিমাকে বলেন অধরাকে ডেকে আনতে। আনিমা সোজা বলে দিলেন, অধরাকে রুদ্র কোথাও একটা গিয়েছে। আরিফ নাজ গম্ভীর হয়ে বসে রইলেন কিছুক্ষণ। মেয়েকে ছাড়া খেয়েছেন নাকি? আনিমা বারবার করে খাবার খেতে বলায় রেগে আবার খাবার খেয়ে রুমে চলে গেলেন। পরপর আরমান নেওয়াজ এলেন তার রুমে। দুজনে বসলেন সোফায়। আরমান নেওয়াজ বলেন, আরিফ, এখন রুদ্রকে দেখে কি বুঝতে পারছিস? তোর মেয়েকে এবার বিয়ে দিবি তো? রুদ্র ভালোবাসে অধরাকে। ওর চাল চলন দেখে প্রমাণ তো হচ্ছে। আরিফ নেওয়াজ বলেন, ঠিক বলেছ। তাহলে এবার তো বিয়েটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আরিফ নেওয়াজ ভাবুক গলা বলেন, এখন যদি আমি বিয়েতে জোর দিই তাহলেই হবে। তবুও আমি চাই না ভাইজান, ওরা নিজেদের মতো করে নিজেদের বুঝুক। এখন ওদের জোর করে বিয়ে দিলাম, এর 2 দিন পর যদি আবার মর্জি ধরে কথা বলে, তার থেকে ওরা যখন নিজের মুখে স্বীকার করবে আমরা বিয়ে করব, তাহলে ভাইজান আমার মনে হচ্ছে ওদের আরেকটু সময় দাও। বিয়ে তো ওরা করবেই, এটা তো শিওর, এতে তো কোনো সন্দেহ নেই। তবু আমার মতে আর একটু সময় দাও। ওরা নিজেরা যখন নিজেদের বুঝে শুনে আমাদের কাছে এসে বলবে যে সম্পর্কটা নিয়ে আগানো উচিত, তাহলে আমরাও ততক্ষণে আগাবো। আর সব তো আমাদের ঠিকই করা। ঠিক বলছিস, কথাটা আমি এভাবে তো ভেবেই দেখিনি। এদিকে ইপ্তি রুদ্র দেওয়া লোকেশন এসেছে। সেখানে রুদ্রকে না পেয়ে কল দিল। রুদ্র ডেস্কের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, হ্যাঁ বল। কোথায় তুই? আমি এসে গিয়েছি। আমি বাড়ির দিকে যাচ্ছি। আজ আড্ডা দেওয়া হবে না। কেন? মাথাটা প্রচুর ধরেছে। ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে রেস্ট নে। রুদ্র ফোন রেখে অধরাকে বলল, চল কোথাও গিয়ে বসি। গাড়িতে আর কতক্ষণ বসে থাকবো? আমার খিদে পেয়েছে। সে বিকেলে খেয়েছি, আর এখন বাজে রাত 9টা। আপনি সাথে করে নিয়ে এসেছেন ঠিক, কিন্তু খাওয়ার কথা বলছেনই না। আমার আবার খিদে পেলে কিচ্ছু মাথা ঢোকে না। গাড়ি থেকে নেমে চল, ওই রেস্টুরেন্টে যাই। যা খেতে চাস ওখানে খাবি, চল। না, গাড়িতেই থাকবো কিছুক্ষণ, তারপর যাব। ঠিক আছে, কি খাবি বল, এনে দিচ্ছি। অধরা দুপা তুলে রোয়েশ হয়ে বলল, এরপর বল। পেট যেন ভরে এমন কিছু নিয়ে আসুন। রুদ্র শয়তানি করে বলল, পানি খা, পেট ভরবে। গাড়িতে পানি আছে, খাবি? অধরা মুখ ভেঙচি দিয়ে বলল, আপনি খান। আমাকে কেন বলছেন? নিজে তো পেট ভরার সাথে মাথাও ঠান্ডা। বাড়িতে গিয়ে বলে দিব কিচ্ছু খাওয়ার নেই। রুদ্র হেসে বলল, আচ্ছা একটু বস, আমি নিয়ে আসছি। আবারও ভালো হবে যদি বলে দিস কি খাবি। আপনার যা ইচ্ছে তাই নিয়ে আসেন। ওকে। 5-20 মিনিট চলে যাওয়ার পর রুদ্র অধরার সিটে জানালা দিয়ে একে একে ফুচকা, ঝালমুড়ি প্লেট দিল, সাথে পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস আর 2টা চিপসের প্যাকেট। অধরা সেগুলো নিয়ে ডেস্কে রেখে খেতে শুরু করলো। রুদ্র বাইরে দাঁড়িয়েছিল। অধরা ডেকে বলল, আপনি খাবেন না? আমার এসব পছন্দ না, তুই খা। অধরা একে একে সব খাবারই খেলো। অবশ্য ভালোই খেতে লেগেছিল। পেট তো ভরলো। এখন একটা ঘুম দিতে পারলে এক ঘুমে সকাল হতো বইকি। কথাটা ভাবতে ভাবতে গাড়ি থেকে নামলো। রুদ্র ততক্ষণে ফুচকা আর ঝালমুড়ি প্লেট 2টো স্টলে দিয়ে এলো।
অধরা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এর 2 কদম দূরে রুদ্র ফোন নিয়ে দাঁড়িয়েছিল। আবার পাশে দিয়ে যাচ্ছিল 2টি মেয়ে। কয়েক কদম এগিয়ে গিয়ে মেয়ে দুটো আবার ফিরে এসে ওদের কাছে দাঁড়ালো। অধরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওদের। মেয়ে দুটো রুদ্রকে দেখে কিছু বলছে আর হাসছে। অধরা গা পিত্তে কেমন জ্বলে উঠল। ও রুদ্রকে বলল, চলুন অন্য কোথাও যাই। কেন, এখানে কি হলো? বলতে বলতে মেয়ে দুটি এগিয়ে রুদ্রের সামনে দাঁড়ালো। একটি মেয়ে অধরাকে দেখে রুদ্রকে বলল, ভাইয়া উনি কি আপনার বোন? রুদ্র কপাল কুঁচকে নিয়ে প্রশ্ন করল, কেন? মেয়েটি বলল, ওই মেয়েকে দেখে বোনই মনে হচ্ছে, আর ভাইয়া আপনি খুব হ্যান্ডসাম। অধরার রাগে বুদবুদ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র অধরার দিকে তাকে ফিচেল হেসে মেয়েটিকে বলল, ওসব বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি কি বলতে এসেছেন। মেয়েটা হেসে বলল, ভাইয়া আপনাকে প্রথম থেকে ভালো লেগে গিয়েছে। আমরা কি কন্ট্যাক্ট মানে ফোনে কথা বলতে পারি? মানে কথা হলো আবার প্রেমও হলো। অধরা দাঁতে দাঁত চেপে গাড়িতে উঠে শব্দ করে দরজা লাগালো। রুদ্র তৎক্ষণাৎ মেয়েটার গাল ঠাস করে একটা থাপ্পড় বসালো আর শক্ত গলায় বলল, বেয়াদব মেয়ে, ম্যানার্স শেখনি? রাস্তার ছেলে দেখলে কথা বলতে ইচ্ছে করে, ফ্লার্ট করতে ইচ্ছে করে? তোমার বাবা মায়ের নাম্বার দাও। আশেপাশে থেকে কয়েকজন ছেলে এগিয়ে এসে দেখলো মেয়ে দুটোকে। রুদ্র ধমক দিয়ে বলল, কী হলো, গার্ডিয়ানের নাম্বার চাইছি না। কেমন মেয়ে তোমরা, ছেলেদের ওপেন প্লেজে এসে বলো পছন্দ হয়েছে, প্রেম করবে, আর ছেলেরা কিছু বললে গেলে রাগ খারাপ হয়ে যায়, তাই না? সব ছেলে এক ভাবো যে তারা প্রেম করার জন্য এক পায়ে রাজি হয়ে থাকে, তাই না? শোনো, সব ছেলে এক হয় না। কিছু ছেলে তাদের নির্দিষ্ট একটা প্রিয় মানুষের কাছে আবদ্ধ থাকে। সামনে দিয়ে 1000 গুণ বেশি সুন্দরী মেয়ে বা বিশ্ব সুন্দরী ঘুরলেও তাদের চোখ পড়ে না। আর ফার্দার যদি দুটোকে এড়িয়ে দেখছি, সোজা জেলে ঢুকিয়ে দেব। এখনও আমার চিনুনি। পাশে থেকে দুটো ছেলে রুদ্রকে একই কথা বলল, হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, সব ছেলে তো আর এক হয় না, ওদের জেলে দেওয়া উচিত। অধরা রুদ্রের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, রুদ্র নেওয়াজ ইস রড, অধরা নেওয়াজ শট। রুদ্র গাড়িতে উঠে বসল। অধরা বলল, ওভাবে অপমান করলেন কেন ওদের? ঠিক করেছি, এখন ওই মেয়েদের মতো যদি কোনো ছেলে একটা মেয়েকে ওভাবে কথা বলতো, তাহলে হয়তো মেয়েটা চিৎকার করে লোক জড়ো করো এই অবস্থা করতো। আর এখন আমি করছি বলে সমস্যা কি? যদি মেয়ে দুটো লজ্জা পেয়ে ভালো হয়। এর আগেও দেখেছি এ দুটোকে, যাকে দেখে তাকে পছন্দ করে। ওদের বাবা মা কত কষ্ট করে লেখাপড়া করায়, আর এরা রাস্তাঘাটে যা মন চায় তাই করে। অধরা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। রুদ্র পরপর শক্ত কণ্ঠে বলল, এখন বাড়িতে ফিরে যাচ্ছি, তুই বাড়িতে ফিরে আমার সাথে কথা বলতে আসবি। এখন বলি, এই মুড নেই, বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? সোয়া, এই সোয়া, শোন না। কি বলো? একটু দরজাটা খোল না। এত রাতে দরজা খুলবো? মাত্র 11টা বাজে, খোল। কেউ দেখনি? দেখবে না বলেই তো তোকে এত রাতে খুলতে বলছি। পারবো না আমি, শুয়ে পড়ো, রাখছি। খুলবি না দরজা? প্লিজ খোল, কালকে ঘুরতে নিয়ে যাব। লাগবে না, আমার ঘুরতে যাওয়ার লোকের অভাব নেই, অতরা আপু নিয়ে যাবে। তবুও খুলবি না দরজা? না। আদ্র রাগ দেখে বলল, তাহলে থাক, আবার কথা বলতে আসিস। বলি কলটা কেটে দিল। সোহা হ্যালো হ্যালো করে দেখলো কল কেটে গিয়েছে। ও আবার কল ব্যাক করলো, কিন্তু ততক্ষণে আদ্র ফোন বন্ধ করে ফেলেছে। সো ফোনটা রেখে শুয়ে পড়ল। সকাল হলেই আদ্রর সাথে কথা বলবে। আদ্র ফোনটা অন করলো। ওর বন্ধুরা সন্ধ্যার সময় জোর করছিল কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য। ও না করছিল। এখন একটা সুযোগ পেল, বলা যায়। ওদের সোয়ার সাথে রাগ হবে, আবার ঘোরাও হবে। ও বন্ধুদের কাছে জানালো যাবে। এরপর রুম থেকে বেরিয়ে চলে গেল অধরাকে বলতে। ওকে না বললে আবার আদ্র সব কাজ অসম্পূর্ণ রয়ে যাবে। আদ্র অধরার রুমে নক করতে দরজা খুলে গেল। সামনে দেখা গেল অধরাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে।
মুখে টেপও লাগিয়ে রেখেছে। আদ্র তাড়াতাড়ি এগিয়ে এসে অধরার মুখ টেপ খুলে দিল আর হাত পায়ে বাঁধন খুলতে খুলতে জিজ্ঞেস করলো, তোকে এভাবে বেঁধে রেখেছে কে? পরপর আদ্র অধরার হাতে পায়ে বাঁধন খুলে দিয়ে দরজার কাছে এসে একবার আরমান নেওয়াজকে ডাকলো। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেটা তাকে না জানিয়ে থাকা যায়? অধরা ত্বরিত পায়ে এসে অদ্রকে টেনে ভিতরে নিয়ে এসে, তুমি বাবাকে ডাকছো কেন? তো ডাকবো না, তোকে যে বেঁধে রেখেছে জানাতে হবে না? বের করতে হবে তো কে এমন করেছে। তার কলিজা এত সাহস তোকে বেঁধে রেখে গিয়েছে। ঘরের লোকে এত সাহস কুলাবে না, বাইরে থেকে নিশ্চয় কেউ এসে এমন করেছে। দাঁড়া, এই রাতে বের করো। অধরা নাক ফুলিয়ে বলল, বের করতে হবে না, সে বাইরের কেউ না। আদ্র নিকেট কণ্ঠে বলল, কে রে? কোন হারামজাদা? তোমার বড় ভাই। কি ভাই বেঁধে রেখেছে? কিন্তু তোকে বেঁধে রাখবে কেন? কি করছিলি? কিছুই করিনি। কিছু করিসনি? তাহলে বাঁধলো কেন? অধরা দাঁত চেপে বলল, তোমার ভাইকে এভাবে বাঁধবো, তারপর তোমাকে বলবো কি হয়েছিল। এখনও সব ছাড়ো, কি বলতে এসেছো তাই বলো। আদ্র আর মাথা ঘামালো না। অধরার উপরে বিশ্বাস আছে, ও রুদ্রকে বাঁধবে, আবারও বলবে। শোন না, কালকে বন্ধুদের সাথে কক্সবাজারে যাব। ভালো কথা। কালকে কখন যাচ্ছ? সকালে। ও শোন না অধরা, কি বলো? সোয়ার সাথে না ঝগড়া করছি, প্রেম তো করছি, তাই এত ভয় পেলে চলে? এক প্রকার রাগ করেই কল কেটে দিয়েছি। এরপর আবার বন্ধুরা জোর করছিল ঘুরতে যেতে, তাই ঘুরতে যাব। 3 দিন পরই ফিরে আসবো, ভার্সিটি আছে। আর এদিকে সোহা বুঝবে ওর সাথে রাগ করে চলে গিয়েছি। বাহ, ভালো আইডিয়া তো। তুই একটু সাপোর্ট করবি তাহলে হবে। কি করতে হবে বলো? সকালে উঠে এমন ভাব করবি যেন তুই আমার ঘুরতে যাওয়ার ব্যাপারে কিচ্ছু জানিস না, আর ওই বলদটাকে একটু বোঝাইস। না হলে যখন বাড়িতে জানাবে তখন দেখবি ওকে পাওয়া যাবে না। আমার ভাই ধৈর্য নেই, কবে দেখিস ঠাস করে বলে দিই আমাদের কথা। আর তোকে যা বললাম মাথায় রাখিস, ঠিক আছে? এদিকে আরিফ নেওয়াজের মনে হলো কেউ ডাকলো তাকে। আনিমা ঘুমিয়ে গিয়েছে। তিনি আনিমার দিকে তাকে বিছানা থেকে নেমে চলে এলো বাইরে। এরপর সোজা হাঁটা দিল। সামনে এসে আদ্র দাঁড়ালো। তিনি বললেন, আদ্র, তুমি কি ডাক দিয়েছিলে? কেন যেন মনে হলো। হ্যাঁ, মেজো আপু ডেকেছি। কিছু হয়েছে? আদ্র মাথা নাড়িয়ে বলল, না, এ আসলে অধরা মারতে চেয়েছিল, তাই জোরে তোমাকে ডেকেছি। আরিফ না চলে গেলেন। আদ্র হাঁপ ছেড়ে রুমে এসে জামা কাপড় গোছানো শুরু করলো। গোছগাছ শেষ হলে কল দিল ওর বাবাকে। অবশ্য শয়তানি করে দিয়েছে। আরমান নেওয়াজ মাত্র ঘুমিয়েছেন। ফোনের করা রিংটোনে কাঁচা ঘুম ভাঙল। ফোনটা হাতে নিয়ে যখন দেখলেন, আদ্র তখন বসলেন। হ্যালো বাবা। বলো। বাবা, তোমাকে ভেঙে বলি, বন্ধুরা 3-4 দিন ধরে প্ল্যান করছিল কক্সবাজার ঘুরতে যাবে। আমি নাই করে এসেছি, কিন্তু এখন ইচ্ছে হলো যাব, তাই ওদেরকে বলছি যাব ওদের সাথে। ভালো তো, কখন যাবি? সকালে বেরিয়ে যাব। সকালেই? তাই তো এখন বললাম। ঠিক আছে, যে থ্যাংক ইউ। এখন ঘুমাও তাহলে, ডিস্টার্ব করার জন্য সরি। সমস্যা নেই। সকাল 8টা। অধরা রুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। শুক্রবার থাকায় এত দেরিতে ওঠা, আর রাতে ঘুমিয়েছিল দেরি করে। সোহা এই সকালে সারা বাড়িতে 2-3 বার টহল দিয়ে এসেছে, আদ্রকে পায়নি। অধরা খাবার টেবিলে বসে সোহাকে ডেকে বলল, খেয়েছিস সোহা? আয় এখানে। সোহা এসে অধরার পাশে বসলো। খেতে খেতে সোহা আনিমাকে জিজ্ঞেস করলো, মেজো আম্মু, আদ্র ভাই খেয়েছে? ও তো বাড়িতে নেই। অধরা জিজ্ঞেস করলো, অফিসে চলে গিয়েছে, আজ তো অফিস বন্ধ। আনিমা বললেন, ঘুরতে গিয়েছে। অধরা অবাক হওয়ার ভান করে বলল, কি বলছো? এত সকালে কই ঘুরতে যাবে? কক্সবাজার চলে গিয়েছে। সোহা কপাল কুঁচকে বলল, মজা করছো মনি? মজা করবো কেন, সকালে বেরিয়ে গিয়েছে। অধরা বলল, হুট করে চলে গেল, একবার হলো বলে গেল না। এটা তো মানা যাচ্ছে না। রুদ্র নিচে নেমে অধরার পাশে এসে বসলো। অধরা রুদ্রের দিকে তাকে রাগে
মুখ ফিরিয়ে নিল। মনে মনে হাজারটা গালি দিতে শুরু করল। অনিমা রুদ্রকে খাবার বেড়ে দিয়ে উপরে চলে গেলেন আর অধরাকে বলে গেলেন রুদ্রকে কি লাগে দেখে দিতে। রুদ্র আশেপাশে তাকে অধরার কাছে এসে বলল, আদ্র তোকে বলে যাবে না, এটা হতে পারে না, নিশ্চয় বলে গিয়েছে, আর ওই হয়তো তোকে রাতে ছাড়িয়ে দিয়েছে। অধরা রুদ্রর পায়ে পাড়া দিল। অধরা ব্যথা পেল কিন্তু প্রকাশ করল না। অধরা রাতে ভেবে রেখেছিল রুদ্রকে বেঁধে রাখবে, কিভাবে কি করবে তাও ঠিক করে রেখেছে। আজকে সন্ধ্যা পড়তে যাবে, ঠিক তখনই বেঁধে রেখে আসবে। ঠিক করলো সারাদিন রুদ্রের সাথে আর কোনো ঝগড়া করা যাবে না, সন্ধ্যায় আসল ঝগড়া হবে। অধরা জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়েছিল। সোহা এলো মন মারা হয়ে। বুঝতে তো পারছে আদ্রর সাথে রাগ করে গিয়েছি। সোহা অধরার পাশে শুয়ে বলল, আপু, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার? না, ও ভালো লাগছে না। কেন, তুই ফোন দিয়ে কথা বল। ভাইয়া রাগ করেছে আমার উপরে রাগ করেই চলে গিয়েছে। তোর উপরে রাগ করবে কেন? ও গিয়েছে ঘুরতে, ফিরবে কবে আপু? গিয়েছে তো কক্সবাজার, একদিনে তো আর ফিরে আসবে না, 3-4 দিন তো দেরি হবেই। আমি থাকবো কি করে? যেভাবেই থাকিস সেভাবেই থাকবি। জানো আপু, সামনের সপ্তাহে আব্বু আম্মু আসবে। সত্যি ছোটমণি আসবে? সন্ধ্যায় অধরা সোহাগের সাথে নিয়ে রুদ্রের ঘরে এলো পড়তে, কিন্তু অধরার মনের উদ্দেশ্য আরেকটা। রুদ্র সোফায় শুয়ে হেডফোনে গান শুনছিল। তার মধ্যে অধরায় গিয়ে যখন বলল পড়বে, তখন ধপ করে উঠে বসে ওদের বসতে বলল, আজ এইখানেই পড়াবে। সোহাও শুরুতে আইসিটি বই বের করলো। ফার্স্ট ইয়ারে উঠে ওর এই আইসিটি বইটাকে জম মনে হয়। ওর আবার অতটার মতো মাথার ব্রেন ভালো না, কোনো রকম চলে আর কি। সোয়া বইটা এগিয়ে দিয়ে রুদ্রকে বলো, ভাইয়া এই মৌলিক গেটগুলো, তারপর নর গেট, যে এগুলো একটু আবার বুঝিয়ে দাও, না হলে ভুলে যাব। রুদ্র অধরার দিকে তাকিয়ে আবার সোহার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এদিকে বিয়ের গেট সাজাতে পারছি না, আর তোর মৌলিক গেট। সোহা হেসে অধরার দিকে তাকালো। অধরা রুদ্রের দিকে তাকাতে ও টেরি স্মেল দিয়ে বলল, পর। অধরা চোখ পাকিয়ে তাকিয়ে বইয়ে মনোযোগ দিল। মিনিট 2 যেতে না যেতে রুদ্র হাতটা অধরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতের ওপরে হাতটা রাখতো, একটু ছবি তুলি। অধরা হাত রাখতে রুদ্র টুস করে একটা ছবি তুলল। অধরা এরপরে পড়ার মন দিল। আবার থেকে থেকে আর চোখে রুদ্রের দিকে তাচ্ছিল। রুদ্র সেই মুহূর্তে ফেসবুকে ঢুকলো। মাত্র যে অধরা আর তার হাতের একটা ছবি তুল, সেটা স্টোরিতে দিল। পাশেই লিখে দিল, তুমি রেগে তোমার অসম্ভব সুন্দর লাগে। সেটা আবার একটি হিন্দি গান সেট করলো। পড়াশোনা শেষ হয়ে গেল। অধরা সোহাকে বলল, সোহা তুই যা, আমি আসছি, ভাইয়ার সাথে একটু কথা বলবো। সোহা চলে গেল। রুদ্র সোফায় হেলান দিয়ে বসে বলল, বাহ, আজকে নিজের কথা বলতে চাইছিস, কালকে বলতে চাইলি না বলেই তো বেঁধে রেখে এলাম। যাক, শিক্ষা হয়েছে। তো কি বলবি? ব্যালকনিতে চলুন, সেখানে বলি। রুদ্র অনেক আশা নিয়ে তাড়াহুড়ো করে ব্যালকনিতে গেল। বলা তো যায় না, আবার যদি ভালোবাসার কথা বলে। অধরা ব্যালকনিতে এসে রুদ্রর মুখোমুখি বসে পড়ল। একটা সারপ্রাইজ দেব, চোখটা বন্ধ করে। রুদ্র চোখ বন্ধ করল। অধরা চট করে উঠে গলা থেকে ওড়নাটা নিয়ে রুদ্রকে বাঁধতে যাবে। ঠিক তখনই রুদ্র হ্যাঁচকা টান মেরে অধরাকে